দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তুমি সন্ধ্যার মেঘ এই উপন্যাসটির বিষয়বস্তু এবং সংক্ষিপ্ত কিছু এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তুমি সন্ধ্যার মেঘ এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি ঐতিহাসিক উপন্যাস। এটি লিখেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পিতার নাম তারাভূষণ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ছিল বিজলীপ্রভা দেবী। 1899 সালের 30শে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাস এবং ছোট গল্পের রচয়িতা। বাংলা সাহিত্যে ব্যোমকেশ বক্সী নামক একটি গোয়েন্দা চরিত্রের তিনি সৃষ্টি করেছিলেন, একথা আমরা সবাই জানি। শুধু গোয়েন্দা গল্প এবং উপন্যাসই নয়, ভৌতিক গল্প এবং নানান রহস্যময় গল্প রচয়িতা করতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ঐতিহাসিক রচনার ক্ষেত্রে তার যাতায়াত ছিল ভারতের আর্য যুগ থেকে শুরু করে মৌর্য যুগ এবং মোগল পর্যায় হতে স্বাধীনতা আন্দোলন সর্বত্রই তিনি যাতায়াত করেছিলেন। তুমি সন্ধ্যার মেঘ এই উপন্যাসটিতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি লুপ্ত ইতিহাসকে আবার জনসমক্ষে তিনি ফিরিয়ে এনেছিলেন। শুধু গুপ্ত বা লুপ্ত ইতিহাসই নয়, বৌদ্ধ যুগের অতি বিশিষ্ট বিভিন্ন যে বৌদ্ধ পণ্ডিতরা ছিল, সেই পণ্ডিতদের জীবনী, কর্মকাণ্ড এবং তাদের সমাজের প্রতি যে দায়িত্ববোধ বা সমাজের প্রতি তাদের যে কর্তব্য, তা তিনি এই উপন্যাসে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটিতে শুধু নায়ক নায়িকাদের প্রেম কাহিনী বর্ণিত হয়নি, তার সাথে বর্ণিত হয়েছে সমকালীন ইতিহাস এবং তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট খুব সুন্দরভাবে উপন্যাসিক এই গল্পে ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসে তিনি ফুটিয়ে তুলেছেন তৎকালীন সমাজ ব্যবস্থা। অতীশ দীপঙ্কর নামক যে বৌদ্ধ ভিক্ষুক ছিল তার সম্পর্কে তথ্য, বৌদ্ধ ধর্মের প্রভাবে পাল রাজাদের তান্ত্রিকতার প্রভাব, বিক্রমশিলা মহাবিহারের অবস্থান, এছাড়াও চেদি রাজ্যের কলচুরি, নয়পালের যুদ্ধ এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠায় অতীশ দীপঙ্করের হস্তক্ষেপ, সব কিছু খুব সুন্দরভাবে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন আমাদের লেখক। এছাড়াও এই উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে ভারতে বিধর্মী শক্তির আগমনে অস্থিরতা ও অরাজকতার আশঙ্কায় অতীশ দীপঙ্করের তিব্বত যাত্রা। মূলত বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তিব্বত যাত্রা করেছিলেন। আর এতগুলি ঐতিহাসিক উপাদান নিয়ে এই ঐতিহাসিক উপন্যাসটি রচিত হয়েছিল। আচ্ছা, এবার আরেকটি কথা বলে রাখি, তোমাদের আমি অতীশ দীপঙ্করের নাম তো বললাম, কিন্তু অতীশ দীপঙ্কর সম্পর্কে আমরা যদি একটু না জেনে নেই, এই উপন্যাসটি বোঝানোর ক্ষেত্রে এমনকি পড়ানোর ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই চলো আমরা প্রথমে একটু অতীশ দীপঙ্কর সম্বন্ধে জেনে নেই। বহু যুগ আগে, প্রায় 1000 বছর আগে, তখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের রমরমা একটি প্রচার ছিল। বঙ্গদেশে তখন চলছিল পাল বংশের রাজত্ব। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট ধর্মপালের তখন পরাজয় হয়ে গিয়েছিল, কিন্তু তবুও পাল বংশের একটি ঐতিহ্য সেই সময় ধরা ছিল। এমন সময় জন্মগ্রহণ করেছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। মুন্সিগঞ্জ জেলার বক্সযোগিনী গ্রামে তার জন্ম হয়েছিল, মানে অতীশ দীপঙ্করের জন্ম হয়েছিল। অতীশ দীপঙ্করের পূর্ব নাম ছিল
চন্দ্রগর্ভ। আর মাতার নাম ছিলেন প্রভাবতী দেবী। তিনি ছোটবেলায় বহু দিকপাল পণ্ডিতগণের সাহচর্যে এসেছিলেন। তার মধ্যে বসুবন্ধু নাগার্জুনের নাম আমরা উল্লেখ করতে পারি। যদিও তিনি মূল শিক্ষালাভ করেছিলেন ধর্মকীর্তির কাছে। চন্দ্রগর্ভ বৌদ্ধ তন্ত্র শাস্ত্রে বহু জ্ঞান অর্জন করেছিলেন ছোটবেলা থেকেই। মাত্র 19 বছর বয়সে অদন্তপুরী মহাবিহারের তিনি আচার্য পদে ভূষিত হয়েছিলেন। এটি তার কাছে বিরাট বড় পাওনা ছিল। বলা যায় বৌদ্ধ মন্ত্রে দীক্ষিত হবার পর তার নাম হয়েছিল দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি শীলরক্ষিতের কাছে তার মহাজ্ঞান বা বলতে পারো মন্ত্র অধ্যয়ন করেছিলেন। মাত্র 32 বছর বয়সে তিনি সুবর্ণদ্বীপ বা বর্তমানে সুমাত্রা এই দ্বীপে তিনি যাত্রা করেছিলেন। 12 বছর ধর্মকীর্তির কাছে বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করে তিনি ভারতে ফিরে এসেছিলেন। ভারতে এসে তিনি বৌদ্ধশাস্ত্রে ধর্মপ্রচার এবং শিক্ষাদান করতে থাকেন। এরপর তিনি ধর্মপাল প্রতিষ্ঠিত বিক্রমশিলা মহাবিহারের আচার্য পদে নিযুক্ত হয়েছিলেন। ধর্মশাস্ত্র ও দর্শনশাস্ত্র এছাড়াও আরও বিভিন্ন পড়াশোনা তিনি প্রায় 15 বছর সেখানে চালিয়ে গিয়েছিলেন। এরপর তিনি যখন বিক্রমশিলা মহাবিহারের মহাচার্য পদে ছিলেন তখন তিনি তিব্বত যাত্রা করেছিলেন। আসলে তিব্বতে তখন ধর্ম সংকট শুরু হয়েছিল বলেই অতীশ দীপঙ্করের প্রয়োজন হয়ে পড়েছিল সেখানে। অতীশ দীপঙ্কর তিব্বতে চলে গেলে ভারতের বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে অস্তমিত হতে শুরু করেছিল। আসলে ভারতের পশ্চিম আকাশে তখন বিধর্মীদের অত্যাচার এবং বিধর্মীদের যে অনাচার সেগুলিকে রুখে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব হয়নি। এভাবে অনেক দিন চলতে থাকার পর অবশেষে বিধর্মীদের পদানত হতে দেখা গিয়েছিল। তুমি সন্ধ্যার মেঘ এই উপন্যাসটিতে 9টি পরিচ্ছেদে পুরো ঘটনাটিকে তুলে ধরা হয়েছে। মানে উপন্যাসের পুরো ঘটনাটিকে 9টি পরিচ্ছেদে বিবরণ দেওয়া রয়েছে। আবার প্রতিটি পরিচ্ছেদে আমরা উপপরিচ্ছেদও লক্ষ্য করতে পারি। এক কথায় বলা চলে তুমি সন্ধ্যার মেঘ এই উপন্যাসটি একটি খাঁটি ঐতিহাসিক উপন্যাস। এই কাহিনীতে দীপঙ্কর, নয়পাল, শান্তিপাল, বিগ্রহপাল, লক্ষ্মী কর্ণদেব, বীরশ্রী, যৌবনশ্রী, যাদবর্মা, বজ্রবর্মা, যোগদেব প্রভৃতি নামের আমরা উল্লেখ পেয়ে থাকি। এবার আমি এই তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসের কয়েকটি তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই, যা তোমাদের অনেক উপকারে লাগবে। সেই সময় বিক্রমশিলা মহাবিহারের মহা অধ্যক্ষের নাম ছিল রত্নাকর শান্তি। এছাড়াও মগধে সেই সময় রাজত্ব করত পাল রাজারা। পাল রাজাদের রাজত্বের সময় চেদি নামক একটি রাজ্যের উল্লেখ আমরা পেয়ে থাকি। চেদিতে রাজত্ব করতেন কলচুরিরাজ লক্ষ্মীকর্ণ। এই চেদি রাজ্যের রাজধানীর নাম ছিল ত্রিপুরী। আমরা দেখতে পাই নয়পাল এবং লক্ষ্মীকর্ণের মধ্যে একটি শত্রুতার সম্পর্ক ছিল। লক্ষ্মীপালের ধর্ম ছিল বৈষ্ণব, নয়পালের ধর্ম ছিল বৌদ্ধ। উপন্যাসটির শুরু হয়েছিল অতীশ দীপঙ্করের তিব্বত যাত্রার মধ্য দিয়ে, যে যাত্রা পরবর্তীকালে তিব্বত, সিকিম প্রভৃতি দেশগুলির ধর্ম নিয়ন্ত্রিত করেছিল। অতীশ দীপঙ্কর যখন মহাবিহারের মহা অধ্যক্ষ ছিল সেই সময় তিব্বতের রাজার দূত হিসাবে নাটসো নামে একজন এই মহাবিহারে এসেছিলেন। আসলে
তিব্বতে সেই সময় ধর্মের নামে চলছিল এক অরাজকতা। তিব্বতের রাজা অতীশ দীপঙ্করকে সেই সময় তিব্বতে যেতে অনুরোধ করেছিলেন। প্রথমে অনেকবার অস্বীকার করলেও পরবর্তীতে তিনি তিব্বতে যেতে স্বীকার করেছিলেন। দীর্ঘ 13 বছর সেখানে থাকার পরে তিনি আর ভারতে ফেরত আসেননি। তার মহাপ্রাণ সেখানেই হয়েছিল, মহাপ্রয়াণ অ্যাকচুয়ালি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক এই যে বিভিন্ন ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনাগুলিকে নিয়ে খুব সুন্দর ঐতিহাসিক উপন্যাস রচনা করেছিলেন বলা যেতেই পারে। আমি একটু আগেই বললাম পাল রাজা ও চেদি রাজার মধ্যে তখন একটি শত্রুতার সম্পর্ক ছিল। সেই শত্রুতায় সন্ধি করতে আমরা সহায়তা করতে দেখতে পাই অতীশ দীপঙ্করকে। তিনি নয়পালের পুত্র বিগ্রহপালের সঙ্গে এদিকে লক্ষ্মীকর্ণের মেয়ে যৌবনশ্রীর বিবাহ দিতে তিনি তাদেরকে রাজি করিয়েছিলেন। বঙ্গদেশ জয় করতে এসে বিক্রমশিলা মহাবিহারে কিছু অধর্ম লোক বা বিধর্মী লোক আশ্রয় নিয়েছিল এবং অতীশ দীপঙ্করের অনেক বলার পরেও তারা সেখান থেকে বের হচ্ছিলেন না। সেই সময় তিনি বিনয়ধরকে তাদের বিতরণ করার জন্য, মানে বিতাড়িত অ্যাকচুয়ালি করার জন্য পরামর্শ দিয়েছিলেন। ফলে তারা তাদের ওখান থেকে তাড়ানোর জন্য একটি অভিনব কৌশল গ্রহণ করেছিল। তা হলো আকাশে স্ফুলিঙ্গ তৈরি করা। আকাশে অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করায় লক্ষ্মীকর্ণের সৈন্য সামন্তরা সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। আমরা আরও দেখতে পাই পাল বংশের সঙ্গে আত্মীয়তা তৈরি করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না চেদি রাজের। তখন তিনি জানিয়েছিলেন কুল প্রথা অনুসারে যৌবনশ্রীর একটি স্বয়ম্বর সভা গঠন করতে হবে। সুতরাং বিগ্রহপালের সঙ্গে সেই মুহূর্তে যৌবনশ্রীর বিয়ে দেওয়া সম্ভব হবে না। যদি যৌবনশ্রী নিজের ইচ্ছায় বিগ্রহপালকে বিয়ে করতে রাজি হয় তবেই তাদের মধ্যে মৈত্রী সম্পর্ক স্থাপিত হবে। তারপর দেখা যায় যৌবনশ্রীর স্বয়ম্বর সভা যখন হবে তার আগে বহু রাজার রাজদরবারে তাদের রাজপুত্রদের জন্য চিঠি পাঠানো হলেও বিগ্রহপালের উদ্দেশ্যে কোনো চিঠি বা আমন্ত্রণপত্র পাঠানো হয়নি সেখানে। এতে বিগ্রহপাল অপমানিত হলেন এবং যৌবনশ্রীকে তুলে নিয়ে আসার পরিকল্পনা করলেন। ত্রিপুরী যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বিগ্রহপাল এবং অনঙ্গপাল। নদীপথে ত্রিপুরী যাওয়ার পথে তাদের সঙ্গে জাতবর্মার পরিচয় হয়েছিল। দেখা যায় ত্রিপুরী পৌঁছেই নদী ঘাটে বিগ্রহপাল ও যৌবনশ্রীর হঠাৎ করে দেখা হয়ে যায় এবং তাদের মধ্যে একটি পূর্বরাগের সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর দেখা যায় পিতৃ আদেশ অমান্য করে স্বয়ম্বর সভার দিন বিক্রমাদিত্যের গলায় মাল্যদান না করে একটি মকটের গলায় তিনি মাল্যদান করেছিলেন। এর ফলে লক্ষ্মীকর্ণের নির্মম রোষে যৌবনশ্রী পড়ে যায় এবং তাকে কারাবাস দেওয়া হয়েছিল। বিগ্রহপালকে অপদস্থ করার চেষ্টায় এবং মগধকে ধ্বংস করার চেষ্টায় লক্ষ্মীকর্ণ তাদের উপর যুদ্ধের একটা বাতাবরণ তৈরি করেছিল। এরপর ঘটনাটি অনেক দূর চলতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় লক্ষ্মীকর্ণ সেই যুদ্ধের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি বানচাল করে দেয় বা স্থগিত করে দেয়। পরবর্তীতে দেখতে পাই লক্ষ্মীকর্ণ কন্যা ও জামাতাকে কাঁধে নিয়ে নৃত্য করছেন। এভাবেই এই উপন্যাসের কাহিনীটি একটি মিলনের ইঙ্গিত দিয়ে শেষ হয়েছিল। আমি বিষয়বস্তুটি খুবই সংক্ষেপে আলোচনা করলাম। এবার আমরা এই উপন্যাসের
এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার জীবনব্যাপী যুদ্ধবিগ্রহ দেখিয়া তাহার যুদ্ধে বৃতৃষ্ণা জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো মহিপাল দেব, লক্ষ্মীকর্ণ, নয়পাল। সঠিক উত্তর নয়পাল। তিনি ধর্মে বৈষ্ণব কে ছিল? অপশানগুলি হলো মহিপাল দেব, লক্ষ্মীকর্ণ, নয়পাল। সঠিক উত্তর লক্ষ্মীকর্ণ। আমি বিক্রমশীল বিহারের একজন ভিক্ষু। তুমি কে? তুমি বলতে এখানে বোঝানো হয়েছে অপশানগুলি হলো মহিপাল দেব, লক্ষ্মীকর্ণ, নয়পাল। সঠিক উত্তর লক্ষ্মীকর্ণ। আমাদের সঙ্গে যা খাদ্য ছিল তা শেষ হয়ে গিয়েছে, তাই আপনার আশ্রয় নিয়েছি। আপনি কে? অপশানগুলি হলো মহিপাল দেব, লক্ষ্মীকর্ণ, দীপঙ্কর। সঠিক উত্তর দীপঙ্কর। আসুন আমার সঙ্গে অস্ত্র ত্যাগ করে আসুন। এখানে কাকে আসতে বলা হয়েছে? অপশানগুলি হলো নয়পালকে, লক্ষ্মীকর্ণকে, দীপঙ্করকে। সঠিক উত্তর লক্ষ্মীকর্ণকে। মামুদ গজনী এসেছিলেন। অপশানগুলি হলো 1899 শতাব্দে, 1115 শতাব্দে, 920 শতাব্দে। সঠিক উত্তর 1899 শতাব্দে। মোহাম্মদ ঘুরি দিল্লি অধিকার করেন কত শতাব্দে? অপশানগুলি হলো 920 শতাব্দে, 1115 শতাব্দে, 1000 শতাব্দে। সঠিক উত্তর 920 শতাব্দে। সোমনাথ মন্দির লুণ্ঠিত হলো কত শতাব্দে? অপশানগুলি হলো 958 থেকে 960 শতাব্দে, 946 থেকে 948 শতাব্দে, 930 থেকে 948 শতাব্দে। সঠিক উত্তর 946 থেকে 948 শতাব্দে। পূর্ব ভারতের কেবল একটি মানুষ পশ্চিম প্রান্তে দুর্মত আততায়ীর আবির্ভাব শঙ্কিত চক্ষে নিরীক্ষণ করিতেছিলেন। মানুষটি কে? অপশানগুলি হলো মোহাম্মদ ঘুরি, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, আরেকটি অপশান ওঠেনি। সঠিক উত্তর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশানগুলি হলো ধর্মপাল দেব, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, নয়পাল। সঠিক উত্তর ধর্মপাল দেব। বিক্রমশীল বিহারের মহা আচার্য ছিলেন। অপশানগুলি হলো ধর্মপাল দেব, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, নয়পাল। সঠিক উত্তর দীপঙ্কর শ্রীজ্ঞান। কে দীপঙ্করকে বিক্রমশিলার মহাচার্যের আসনে বসিয়েছিলেন? অপশানগুলি হলো ধর্মপাল দেব, নয়পাল, মহিপাল দেব। সঠিক উত্তর মহিপাল দেব। বিক্রমশীল বিহার কোথায় অবস্থিত? অপশানগুলি হলো পাটলিপুত্রে, মগধের অঙ্গদেশে, বঙ্গদেশে। সঠিক উত্তর মগধের অঙ্গদেশে। দীপঙ্করের জাত নাম কি? অপশানগুলি হলো চন্দ্রপ্রভ, চন্দ্রগর্ভ, চন্দ্রবর্মন। সঠিক উত্তর চন্দ্রগর্ভ। অতীশ, তুমি যদি তিব্বতে যাও, তিব্বতে ধর্মের দ্বীপ জ্বলে উঠবে। বক্তা কে? অপশানগুলি হলো রত্নাকর, চন্দ্রগর্ভ, চন্দ্রবর্মন। সঠিক উত্তর রত্নাকর। তাহার কৃশ দেহ, অস্থিসার মুখ এবং তির্যক চক্ষু দেখিয়া মনে হয় না যে তাহার প্রাণে বিন্দুমাত্র রস আছে। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? অপশানগুলি হলো
রত্নাকর, বিনয়ধর, চন্দ্রবর্মন। সঠিক উত্তর বিনয়ধর। এ কি বস্তু? বস্তুটি কি ছিল? অপশনগুলি হলো অগ্নিকন্দুক, কন্দুক, কফিত্ত ফল। সঠিক উত্তর অগ্নিকন্দুক। চেহারা গিরগিটির মতো, এখানে কার চেহারার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো মহিপাল, গরুড়ধ্বজ, বিগ্রহপাল। সঠিক উত্তর গরুড়ধ্বজ। তোর হরণ করা মেয়ে আমি বিয়ে করব কেন? এখানে বক্তা কে? অপশনগুলি হলো মহিপাল, অনঙ্গপাল, বিগ্রহপাল। সঠিক উত্তর অনঙ্গপাল। সুতরাং তাহার স্বয়ম্বর দিলে মন্দ হয় না, এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো যৌবনশ্রী, কল্যাণশ্রী, প্রিয়াশ্রী। সঠিক উত্তর যৌবনশ্রী। তিনি রসিক ব্যক্তি, অবস্থা বুঝে ব্যবস্থা করে দেবেন, এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো যৌবনশ্রী, মহিপাল দেব, যোগদেব। সঠিক উত্তর যোগদেব। চলো অনঙ্গ ত্রিপুরী যাই, বক্তা কে? অপশনগুলি হলো বিগ্রহপাল, মহিপাল দেব, যোগদেব। সঠিক উত্তর বিগ্রহপাল। সে উত্তরাধিকার সূত্রে বহু ধন সম্পত্তি লাভ করিয়াছে, এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো বিগ্রহপাল, অনঙ্গপাল, যোগদেব। সঠিক উত্তর অনঙ্গপাল। দীপঙ্কর কতদিন তিব্বতে ছিলেন? অপশনগুলি হলো 11 বর্ষ, 13 বর্ষ, 12 বর্ষ। সঠিক উত্তর 11 বর্ষ। এরা যখন বড় হবে তখন বিহার ভূমিতে এদের রোপণ করো, বক্তা কে? অপশনগুলি হলো দীপঙ্কর, বিনয়ধর, বিগ্রহপাল। সঠিক উত্তর দীপঙ্কর। কর্তব্য শান্তি রক্ষা, মৈত্রী রক্ষা, দেশে বহিঃশত্রু দেখা দিয়েছে, বক্তা কে? অপশনগুলি হলো দীপঙ্কর, বিনয়ধর, বিগ্রহপাল। সঠিক উত্তর দীপঙ্কর। তুমি চিন্তা করো না, গুরুবিদ্যা শিখে আমি অবিলম্বে ফিরে আসব, তুমি এখানে কাকে বলা হয়েছে? অপশনগুলি হলো রত্নাকর, বিনয়ধর, বিগ্রহপাল। সঠিক উত্তর রত্নাকর। আমাকেই তিনি পিশাচ মনে করেছেন, বক্তা কে? অপশনগুলি হলো রত্নাকর, বিনয়ধর, বিগ্রহপাল। সঠিক উত্তর বিনয়ধর। কাল সকালে লক্ষ্মীকর্ণকে বিহারে টেনে নিয়ে গিয়ে ওর নাক কেটে দেব, কে বলেছে? অপশনগুলি হলো রত্নাকর, নয়পাল, বিগ্রহপাল। সঠিক উত্তর নয়পাল। ভয়ঙ্কর শব্দ শুনে এসেছি আর্য, বক্তা কে? অপশনগুলি হলো রত্নাকর, নয়পাল, বিগ্রহপাল। সঠিক উত্তর বিগ্রহপাল। পবিত্র গঙ্গা জল পান করিয়া তাহার চলিয়া যাইবে, এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রত্নাকর, নয়পাল, বিগ্রহপাল। সঠিক উত্তর নয়পাল। বিগ্রহপালের বয়স সেই সময়? অপশনগুলি হলো 25 বছর, 27 বছর, 20 বছর। সঠিক উত্তর 20 বছর।